সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। মুক্তিযুদ্ধে বিরোধিতার জন্য জামাতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও দলটির সমালোচনা করে বলেছেন, জামাত পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাও করেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ডকে এই প্রশ্নের সংসদে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে বিএনপি ও জামাত। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ৭১-এর দায়। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক আসিফ শাহান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; এবং রাহিদ ইজাজ, কূটনৈতিক প্রতিবেদক, প্রথম আলো। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি কাজী মাহবুবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এখন এতদিন পরে এসে হঠাৎ কোন প্রেক্ষাপটে, মানে কেন বিএনপি মহাসচিব এই জামাত ইসলামের ক্ষমা চাওয়া প্রসঙ্গটির পার্লামেন্টে উত্থাপন করলেন? এর পেছনে কি কোনো কিছু আপনি করতে পারেন কিনা, ধারণা করতে পারেন কিনা, কেন বললেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সহ আলোচক দুজন আছেন। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আমি মনে করি। ৭১ প্রশ্নে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে ৭১-এর সময় যারা বিরোধিতা করেছে, তাদের অবস্থানের সেটেলমেন্ট হয় নাই। এই সেটেলমেন্টটা যতদিন হবে না ততদিন পর্যন্ত এই বিষয়ে আলাপ চলতে থাকবে। এবং এই সেটেলমেন্টটা কিন্তু ৭১-এর পরে যারা ৭১-এর দায়িত্ব এতদিন নেওয়ার চেষ্টা করেছিল, তারা ক্ষমতা থাকা অবস্থায়ও কিন্তু এটা সেটেল করতে চায় নাই বা করতে চায় নাই। আমি বলবো পারে নাই। সেই তারাটা কারা? শেখ মুজিব সহ এবং তার যেই যারা আওয়ামী লীগ, যারা ৭১ পরে বাংলাদেশের রাজনৈতিক শক্তি, রাজনৈতিক ক্ষমতা দায়িত্ব পেয়েছিল বা দায়িত্ব নিয়েছিল, তারা ওই সময়টাই ছিল এটাকে সেটেল করার সবচেয়ে ভালো সময়। কিন্তু তখন এটা করা হয়নি, যার ফলে ওই রাজনীতিটা তখন টিকিয়ে রাখা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে ইদানিং এই ৫৪ বছর পরে এসে যেটা খুব ইন্টেনশনাল ছিল মনে হয়, যে আওয়ামী লীগ রাজনীতিটাকে অব্যাহত রাখার জন্য তখন ৭১-এর পরে এই সমস্যাটার সমাধান করে নাই। যদি আপনি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেত, তাহলে আজকে ঢালাওভাবে বা এটার যে বিস্তৃতি হচ্ছে এখন দিনে দিনে, সেই বিস্তৃতিটা কিন্তু আমাদের সামনে আসতো না। আপনি যদি কোনো অস্তিত্বটা কেন, বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বটা কেন, এই প্রশ্নে যদি মীমাংসা না আসেন এবং এই প্রশ্নে যদি আপনি সিদ্ধান্তে না আসেন, তাহলে তো এই বিভেদটাকে আমরা নিজেরাই কিন্তু দিনের পর দিন অব্যাহত রাখছি। কিন্তু একটা রাষ্ট্র যেখানে হয়ে আছে এবং রাষ্ট্রর আকাঙ্ক্ষা আমাদের সবার মধ্যেই ছিল, এবং এই আকাঙ্ক্ষা কিন্তু ৭১-এও না, তার অনেক আগে, শুধুমাত্র আমি ৪০ বলবো না, তার অনেক আগে ৭১। এবং আমি মাঝে মাঝে এই কথা বলি, বাংলাদেশ রাষ্ট্রর ধারণা আমি এখন একটা নতুন ব্যাখ্যা উপস্থাপন করছি প্রায় ২ বছর ধরে। সেটা হলো, সবাই কিন্তু ৭১ বা ৪৭ থেকে বাংলাদেশ রাষ্ট্র বা ৪০ থেকে রাষ্ট্রকে কল্পনা করে বা আলাপটা তুলে। আমি বাংলাদেশ রাষ্ট্রের আলোচনা করতে চাই কোনো ইসলামী মুসলিম জাতীয়তাবাদ অথবা বাঙালি জাতীয়তাবাদের আলোচনা থেকে। আমি একটা প্লেসমেন্টের জাতীয়তাবাদের ভিত্তিতে আলাপ করি, সেটা হলো ঢাকাত্ব বলছি। ঢাকাকে কেন্দ্র করে রাষ্ট্র হওয়ার ধারণাটা ১৬১০ সালেই তৈরি হয়েছে অথবা তার আগে তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমি পর্যায়ক্রমে দেখি অনেক পরে ঢাকা রাষ্ট্র পেয়েছে। তো ঢাকা যে একটা পরিবর্তন, যখন আপনি দেখেন পুরো সাবকন্টিনেন্টে, অথবা আপনি যদি এই যে দুই বাংলার কথা বলেন, সেখানে দেখেন আপনি যেখানে ১৬১০ সালে ঢাকা রাজধানী হয়ে উঠেছে, সেখানে কিন্তু কলকাতার অবস্থান খুবই দুর্বল। তাহলে সেই যে অবস্থাটা মাঝখানে হয়তো অন্য কারণে বিভিন্ন ধরনের, বিশেষ করে আমাদের যে পশ্চিমা বেনিয়ারা অথবা লোকাল যে সকল শাসক গোষ্ঠী ছিল, তাদের নানান ধরনের ব্যর্থতার কারণে হয়তো ঢাকা রাষ্ট্র হয়ে উঠতে পারে নাই। কিন্তু তার এই যে রাষ্ট্র হয়ে ওঠার যে তার যোগ্যতাটা, সেটা তো ১৬১০ সালে সে প্রমাণ করে ফেলেছে। এই অবস্থাটা কিন্তু সে ৭১-এ ফিরে পেয়েছে। এখানে যারা ৭১-কে কেন্দ্র করে এটা বুঝতে পারে না, এই মেটাফিজিক্সটা বুঝতে পারে না, তারাই ভুলটা করে ফেলে। বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বটা ওখান থেকে বুঝতে হবে। সেই জায়গা থেকে যখন আপনি এরকম একটা অতি সত্যকে অস্বীকার করতে থাকেন প্রায়, তখন কিন্তু প্রশ্ন আসে ৭১-কে অস্বীকার করার মধ্য দিয়ে যে, তারা তো অস্বীকার করছে না। জামাত ইসলামী কেউ ৭১-কে অস্বীকার করছে? জামাত ইসলামী অস্বীকার করছে না, অস্বীকার করেছিল। তখন তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। দ্যাট মিনস যে তারা তাদের একটা আইডিওলজি নিয়ে ছিল। এখন সেই জায়গা থেকে তারা যেহেতু দেশ স্বাধীন হয়েছে, তারা এখন এই দেশে রাজনীতি করে, তারা সেই ভুলটা স্বীকার করে কিনা, সেটা হলো আমাদের কোশ্চেন। সেটা আরও বেশি ইম্পর্টেন্ট।
এবং এটা কিন্তু আসলে এইভাবে স্বীকৃত হচ্ছে না। এই কথা তো আমরা প্রমাণ করতে পারছি না যে আসলে যে কমিউনিটি ৭১-এ রাষ্ট্রের বিরোধিতা করেছে সে কমিউনিটি অ্যাকসেপ্ট করছে, অথবা অ্যাকসেপ্ট না, তাদের অ্যাকসেপ্ট করার কিছু নাই, তারা স্বীকার করছে যে এটা ভুল হয়েছে। এটা রাজনৈতিকভাবে একটা স্বীকৃতি দরকার ছিল। যদিও নির্বাচনের আগে কিন্তু এই ধরনের একটা ঘটনা আমেরিকাতে ঘটেছে জামাত ইসলামের আমিরের মাধ্যমে, কিন্তু উনি এটাকে স্পষ্ট করেননি। না, রাজনীতির প্রতিষ্ঠাও হয়নি। আপনি এই আলাপ তো আসতো না যদি রাজনীতির প্রতিষ্ঠা করতেন। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে একটা আলাপ হচ্ছে, নির্বাচনের ক্ষেত্রে অনেক কিছু হয়। কিন্তু এখন আমাদেরকে এই প্রশ্ন বারবারই ফিরে আসবে, যে প্রশ্ন রেখে দিয়েছে ৭১ পরবর্তী সময়ে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের শাসকরা, যে প্রশ্নের সমাধান করে নাই, যে প্রশ্নটা যেটার বিচারের প্রক্রিয়ার মাধ্যমে কমপ্লিট করা দরকার ছিল ৭১-এর পরেই, আমরা যখন ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করলাম, আমরা অনেক কাজে মনোযোগ দিয়েছি, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের যে বোঝাপড়াতে কিছু প্রবলেম ছিল 1971-এর এই ৯ মাস, সেই বোঝাপড়াটাকে বিচার বিভাগীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান করা দরকার ছিল, শেষ করা দরকার ছিল, যার ফলে ৫৪ বছর ধরে আমরা একটা লিগেসি টানছি এবং এর কিন্তু অনেক ধরনের সাফারিং করছি। আমার কাছে যেটা মনে হয়, আজকেও আপনি জানেন আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমাদের সকল কাজ কিন্তু এই অঞ্চলের সকল কাজ ঢাকাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এবং এই যে ঢাকাকে কেন্দ্র করে কখনো কখনো বাঙালিত্ব, কখনো কখনো মুসলমানিত্ব, কখনো কখনো বাংলাদেশিত্ব, যেটা একদম লেটেস্ট বাংলাদেশিত্বের এই ধারণা, এই যে এই ডেভেলপমেন্টটা কিন্তু আমাদেরকে বারবার বলে আমরা কিন্তু জাতিত্ব, রাষ্ট্রত্ব হয়ে ওঠার একটা বাসনা আমাদের কিন্তু অনেক বছর ধরে কাজ করছে। আমাদের ইউরোপে ভেনিয়া, লোকাল ভেনিয়া এবং আদার্স আমাদেরকে এক ধরনের শোষণ করার ফলে আমরা কিন্তু এই জায়গাটা থেকে কখনোই মুক্তি পাই নাই, এবং আজও কিন্তু সেটার একটা লিগেসি কোনো না কোনো প্রক্রিয়ায় আপনি কিন্তু বারবারই তর্কটা নিয়ে আসতেছেন রাষ্ট্রকে নিয়ে। হোয়াই? যে কোনো প্রক্রিয়া রাষ্ট্রকে নিয়ে, এটা খুবই অসমৃদ্ধ আলোচনা। আসিফ সাহেব, আমি একটু আপনার কাছে আসি। এই যে জামাতের এই ভূমিকাটা নিয়ে নানা সময় নানা কথা হয়, তাদের ভূমিকা, এই ভূমিকাটা তারা কেন সলিউশন করছে না, তারা কেন মানে জাতির কাছে পরিষ্কার করছে না? এইটার ধন্যবাদ আপনাকে। এইটার আমার ধারণা দুটো কারণ আছে। একটা দিক হচ্ছে, আপনি যদি জামাতের পলিটিক্যাল স্ট্রাকচারটা দেখেন, জামাত হচ্ছে গিয়ে যেভাবে বা যেই প্রক্রিয়ায় চলে, খুব সেন্ট্রালাইজড একটা ডিসিশন মেকিংয়ের সে জায়গাটা, এবং এটা আমরা এসেনশিয়ালি এটা একটা রেজিমেন্টেড ক্যাডার বেসড ইস্যুতে পার্টি। সো এইখানে আসলে হচ্ছে কি আপনার এই ডিসিশন যেগুলো বা যেভাবে হয়, সেই প্রক্রিয়াটা যেভাবে কাজ করে, সেইখানে এটার এই ধরনের সমাধান করাটা হচ্ছে ডিফিকাল্ট, নাম্বার ওয়ান। আরেকটা যেটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা যে আমরা যে কথাটা, যেমন আপনি একটু আগে যেটা বলছেন যে জামাতের আগে অবস্থানটা একটু এসে পরিষ্কার করি। দেখুন, জামাত এই ৭১-এর ইস্যুতে জামাত সবসময়ই আনকমফোর্টেবল, এবং আমরা যে বলি যে জামাত ক্ষমা চাওয়ার, এই পুরো জিনিসটা জামাতের বক্তব্য যদি দেখেন, বক্তব্য দুইটা প্রেক্ষাপটে, একটা প্রেক্ষাপটে ছিল আমরা যা যা ভুল করেছি সব কিছুর জন্য হচ্ছে ক্ষমা চাচ্ছে, বাট 71 ইজ আ স্পেসিফিক থিং। যে কথাটা একটু আগে প্রফেসর মাহবুব বললেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার রাষ্ট্র গঠনের জন্য ৭১-এর যে ভূমিকা, এবং সেইখানে হচ্ছে গিয়ে আমি একটা বিশাল বড় অন্যায় করেছি এবং সেটার অনেক কিছুর সাথে আমি জড়িত, সেটাকে আমাকে সুস্পষ্টভাবে অ্যাকনলেজমেন্টের দরকার। জামাত সেটা করেনি, বারবারই এটাকে সকল অন্যায়ের জন্য, ৪৭ থেকে সকল অন্যায়ের জন্য। সো দ্যাট ডাজেন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু, যেটা আপনি করেছেন সেটা একটা। সেকেন্ড, যেটা আপনি দেখবেন যে জামাতের অনেক নেতাকর্মী বক্তব্যে অনেক কিছু বের হয়ে আসে যেটা আসলে ৭১ নিয়ে তাদের অস্বস্তিকে বারবার হচ্ছে গিয়ে প্রকাশ করে। আপনি যদি মনে থাকে, কিছুদিন আগেই জামাতের একজন এমপি সংসদে নিজেকে হচ্ছে মুক্তিযুদ্ধ পরিবারের এক্স হিসেবে দিলেন, এবং পরে দেখা গেল হচ্ছে গিয়ে তার বাবা এখনো জীবিত এবং তার জন্ম হয়েছে হচ্ছে ৮১ সালে। এই যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, জামাত খুব ভালো মতোই জানে তার পজিশনটা কি। একদিকে তারা ক্ষমা দেওয়ার কথা বলবে, আপনি যদি মনে থাকে ২০২৫ সালেও ১৪ই ডিসেম্বরে এসে জামাতের একজন প্রধান নেতা, উনি হচ্ছে গিয়ে বুদ্ধিজীবী দিবস এটা ভারতীয় ষড়যন্ত্রের ফলাফল, এই ধরনের একটা বক্তব্য উনি রেখেছেন। এবং এর একটা বড় কারণ যে ওইখানকার যে যারা জড়িত ছিলেন তার একটা বড় অংশ কিন্তু জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এবং শুধু সেটাও না, আপনি বিভিন্ন জামাত ইসলামের সমর্থক বা তাদের বক্তব্য যদি দেখেন, এখনও মানে মৃত্যুর সংখ্যা কত, এর মধ্যে বিহারি কতজন ছিল, এর মধ্যে বাংলাদেশি কতজন ছিল, তাহলে উনারা তো, এবং পাশাপাশি আরেকটা যেটা চেষ্টা ২৪কে তুলে নিয়ে আসা, যে ২৪ হয়ে গেছে তাহলে ৭১ গুরুত্বহীন হয়ে যাচ্ছে, এরকম একটা বক্তব্য প্রচার করে। এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে গিয়ে জামাত বারবার করে যাচ্ছে। একদিকে তার কিছু নেতাকর্মী বলছেন যে আমার অ্যাকনোলেজ করা দরকার, কিন্তু আপনার ওয়াইড যে তার যে সাপোর্টার গোষ্ঠী, তার যে একটা বড় অংশ, তারা হচ্ছে গিয়ে এই ধরনের বারবার কনফিউজিং, খুবই আপত্তিকর এবং আমাদের স্বাধীন রাষ্ট্রের
যে মর্যাদা সেটার জন্য অসম্মানকর এরকম একটা বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন। তাহলে এই যে বললাম যে তার ডিসিশন মেকিংয়ে এটাকে তো জামাত ডিসএগ্রি করতে পারছে না বা ডিজোন করতে পারছে না, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এই বার্ডেনটা জামাতের থাকবে। আপনি যদি দেখেন এখন পলিটিক্যালি আপনি যখন কোনো একটা পলিটিক্যাল পার্টির এগেছে যাবেন, এরকম যদি একটা উইক পয়েন্ট কোনো পলিটিক্যাল পার্টির থাকে এবং যেটাকে সেই পার্টিটা কখনো হচ্ছে ভুল ব্যাখ্যা দিয়ে, কখনো হচ্ছে গিয়ে অসত্য তথ্য দিয়ে, কখনো হচ্ছে গিয়ে উদ্ভট সব তত্ত্ব হাজির করে, যেটার সাথে হচ্ছে আপনার লিটারেচারেরও কোনো সম্পর্ক নাই, সেটার সাথে হচ্ছে গিয়ে দলিলেরও কোনো সম্পর্ক নাই, কখনো কখনো দলিলের কিছু অংশ বাদ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সেটাকে উপস্থাপন করে, এই ধরনের কাজগুলো যখন আপনি করতে থাকবেন তখন এইটা তো আনপানিশড কোনো অবস্থায় এটা যাবে না, এটাকে তো হচ্ছে গিয়ে সবসময় থাকবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে কথাটা বারবার আমরা সবাই অ্যাকনলেজ করি যে জাতিরাষ্ট্র গঠনের যে আকাঙ্ক্ষাটা একটা একটা রূপ নিয়ে আসলো 71-এ, তারপরে অনেক কিছু হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু সেই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, মানুষের আকাঙ্ক্ষা, এবং একই সাথে আমরা যে 9 মাস যে স্ট্রাগলের মধ্য দিয়ে গেছি সেটা তো আমাদের জাতীয় পরিচয়ের অ্যাকনলেজমেন্টের একটা ধারক। সেইটাকে যখন কোনো পলিটিক্যাল পার্টি অস্বীকার করার চেষ্টা করবে এবং বারবার করার চেষ্টা করছে, তখন তো এসেনশিয়ালি সেটা আনপানিশ অবস্থায় যাবে না, তার এই উইক পয়েন্টটাকে সবসময়ই হচ্ছে গিয়ে কেউ না কেউ অ্যাড্রেস করে যাবে। সো সেই ঘটনাটাই আমরা কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী এই প্রসঙ্গটা এখন কেন তুললেন, মানে কোনো এখন কেন তুলে, এটা সোজা একটা উত্তর হচ্ছে যে এগেইন আমি যে কথাটা বলছিলাম যে এখানে অফকোর্স অনেক কিছুর সাথে পলিটিক্যাল ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। আপনি এখন হচ্ছে জামাত আপনার প্রধান বিরোধী দল, সো আপনি যদি হচ্ছে গিয়ে জামাতের উইক পয়েন্ট যেগুলো, যেমন একটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে পলিসি বলেন, বাজেট আলোচনা বলেন, সেই জায়গায় অনেকে সেটা হচ্ছে জামাতের একটা উইক পয়েন্ট, সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনি অ্যাটাক করছেন। অ্যাট দ্য সেম টাইম আপনি জামাতের যে পজিশনগুলো, সেই পজিশনগুলোর ক্ষেত্রে সবচেয়ে উইক পয়েন্ট কোনগুলো? 71 জামাতের উইক পয়েন্ট আপনি দেখবেন দুটা, একটা হচ্ছে 71 ইস্যুতে জামাত সবসময় তালগোল পাকিয়ে ফেলে, আর দুই হচ্ছে নারী স্বাধীনতা, নারীর কর্ম অধিকার, এই দুটো হচ্ছে জামাতের সবসময় উইক পয়েন্ট, এবং এইটার কোনো অ্যাড্রেস বা এটার কোনো কিছু আপনি হচ্ছে গিয়ে জামাতের পলিসি লেভেলে বলেন বা ইসে বলেন, সেটা হচ্ছে গিয়ে আপনি দেখবেন না। সো এই দুইটা জায়গার উপরে বারবারে তো এসে আসবে, কারণ পলিটিক্যাল ক্যালকুলেশনে যদি আপনি আসেন, আপনার উইকেন্ড করার জন্য এই চরম দুটো অস্ত্র আপনার হাতে আছে, আপনি সেটাকে কেন ইউজ করবেন না? আচ্ছা আচ্ছা, রায় দিজাজ, আমি আপনার কিছু অন্য প্রসঙ্গে একটু আলাপ করি। ভারতীয় সংবাদ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী এবং ফ্যাসিস্ট হাসিনা প্রায় বাংলাদেশে নিয়ে নানা রকম কথাবার্তা বলে, এবং সম্প্রতি আবার ফিরে আসার প্রশ্ন বলছে, এবং আমাদের চিফ প্রসিকিউটর বলেছেন যে ওনার এই বক্তব্যটা পলিটিক্যাল স্ট্যান্ডবাদী। কিন্তু ওনার এই বক্তব্যকে কিন্তু অনেকে বিশ্বাস করে, ওনার নেতাকর্মীরা এটা চাঙ্গা হয়, এবং তারা নানা রকম সরকারি মানে নির্যাতনেরও শিকার হয় অনেক সময় এইগুলো থেকে মাথায় নেমে। তো এই ধরনের বক্তব্যগুলো আমাদের হাইকোর্ট কিন্তু নিষিদ্ধ করেছিল তারেক রহমানকে একসময়, এখনো প্রধানমন্ত্রী, কিন্তু ওনার ব্যাপারেও এরকম একটা ব্যান আছে, কিন্তু তারপর আমরা সেটা মানছি না। আমরা সেটা মানছি না। আপনি বললেন তারেক রহমানের ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, তখন যদি আমরা মানতে বাধ্য হই, তাহলে এখন মানছি না কেন? তার মানে কি 24-এর 5 অগস্ট যে পরিবর্তন, সে পরিবর্তনের হাওয়া লেগেছে বলে যে আমরা যা ইচ্ছা তাই করবো? এখন আপনি গণমাধ্যমে কাজ করি, কিন্তু আমারও তো দায়বদ্ধতার জায়গা আছে, এবং এটা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান, আদালতের সিদ্ধান্ত। যদি সেটা হয়েই থাকে তাহলে আমি সেটা কিভাবে ক্যারি করছে, আমার প্রশ্নটা। এবং আমরা কখনো কখনো দেখছি এই যে এক্সক্লুসিভ ইন্টারভিউ নামে যা প্রচার করা হচ্ছে, এটা সর্ট অফ তো এক ধরনের পিয়ার। এবং নিশ্চয় আপনার মনে আছে, আমি ঠিক নির্বাচনের আগে যখন নির্বাচনের শিডিউল সহ সব কিছু হয়ে গেল, উনি যে বক্তব্যটা দিয়েছেন এটাতে ডেফিনেটলি চ্যালেঞ্জ করা, এবং এখন উনি নিজেকে দাবি করেন এত কিছুর পরও রক্তক্ষয়ী একটা পরিবর্তন, উনি সেটা মানতেই চান না, এবং বিন্দুমাত্র রিমোর্স যে তাদের মধ্যে নাই, এই পজিশন থেকে এটা খুবই পরিষ্কার। কিন্তু পাশাপাশি যদি আমি বা আমরা আমাদের জায়গাতে দেখি, আমরা যদি আগে মেনে থাকি, আপনি প্রশ্ন না করলে আমি ওখানে যেতাম, আমরা যদি সে সময় মানি তাহলে এখন মানছি না কেন? যদি না মানি তাহলে তো আমাদেরকেও নিয়মের মধ্যে, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই, খুব গভীর অনুসন্ধানী কাজও করতে চাই, তথ্যভিত্তিক সংবাদ প্রচার করতে চাই, আমাদেরও তো দায়িত্ব আছে। যদি সেটাই হয় তাহলে সেটা কেন প্রচার করছি? আমি মনে করি যে কয়েক মাস আগে, যদি মাস দুয়েক আগে, বড় পরিসরে 5-7টা মিডিয়াতে একসঙ্গে একের পর এক ছাপা হলো। পরে যেটা জেনেছিলাম, ওইটার রেকর্ড কালেক্ট করেছিলেন এক সাংবাদিক, এবং তিনি সেটা
অসংখ্য জায়গায় দিয়েছিলেন, কেউ কেউ ছেপেছে। আমার 2 ভারতীয় বন্ধু তারা বলছিল তাকে যখন তার সম্পাদক জিজ্ঞেস করলেন তুমি এটা কিভাবে পেলে, সে বলল আমাকে থার্ড পার্টি দিয়েছে। সে বললো না আমরা তো এটা নেব না। আর আমরা কি এটা অ্যাপ্রোচ করেছিলাম তাদেরকে? এখন যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেখানে তিনি আশ্রিত আছেন, যদি তাদের মিডিয়া এই দায়িত্বশীলতার পরিচয় দেয়, তাহলে এখানে আমাদের দায়িত্বশীলতার ব্যত্যয় করছে। আর আপনি যেটা বলছেন সব কিন্তু দেয় না, যেমন এনডিটিভি তার ইন্টারভিউ দেয় না। হ্যাঁ, আমি সেটাই বলছি। আচ্ছা, বলেই ফেলে। আপনি যখন আমাকে খোঁচাই দিলেন হিন্দু, আমার সে বন্ধুর নাম বলতে চাই না, না বললে আমি আউটলেটের নাম আপনাকে বলেই দিলাম, আর 2টা নাইবা বললাম। তাহলে আমরা এটা কেন প্রচার করছি? 1 নম্বর। আর আপনি যেটা বলছেন আপনার প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়েছে, অবশ্যই চাঙ্গা করার জন্য। এবং এটা করলে কারণ আমাদের রাজনৈতিক শিবির তো মূলত বড় 2 দল, যাদের গ্রাসরুট পর্যায়ে অ্যাক্সেস আছে এবং তাদের যেই সমর্থক কর্মী প্রাণান্তকর চেষ্টা করেন তার দলের জন্য। এবং আপনি যে এটা ঘটনা কিন্তু তাই ঘটে। এরকম একটা ইন্টারভিউ, এরকম একটা আহ্বান বা কোনো সোশ্যাল মিডিয়াতে যখন স্পিচ আসে, সাথে সাথে তারা উজ্জীবিত হন। উজ্জীবিত হলে তারা মাঠে নামেন, এবং মাঠে নামার পরিণতি কী হয় দেখেছি। যেমন 23শে জুন আপনি জামাত প্রসঙ্গে আমার সহোদী আলোচককে বলেছেন, সেটাতে না গিয়ে বলি, জামাতের কী আচরণ আমরা সেদিন সেটা দেখেছি গণমাধ্যমের সাথে। তো এই জিনিসগুলো যখন হয়, আমি মনে করি আমাদেরও এখানে একটু দায়িত্বশীল হওয়ার প্রয়োজন আছে। যেটার উপর নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আছে সেইটা করে আমরা নতুন করে কোনো সংকট তৈরি করতে চাই কিনা, আমার আপনার মধ্যে এমন কেউ আছে কিনা যেটা এই প্রোপাগান্ডাগুলোকে ডিসেমিনেট করে। ধন্যবাদ। আমি একটু আবার আসি কাজী মাহবুবুর রহমান। সেটা হচ্ছে যে এই যে 24-এর যে আন্দোলন হলো, এবং সেই আন্দোলনে যে মানে জাতিসংঘের হিসাবে প্রায় 1200-র উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল হাসিনা, সেটা আমরা প্রমাণ পেয়েছি তাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে। এরপরে শেখ হাসিনা তার বক্তব্য তো অব্যাহত রেখেছে, কিন্তু আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা থেকে কিন্তু এটার জন্য বিন্দুমাত্র অনুশোচনা প্রকাশ করা হয়নি, ক্ষমা তো দূরের কথা। তারপরও এই দলটাকে নিয়ে অনেকে নানা রকমের কল্পকাহিনী রটাচ্ছে, এবং অনেকে আশাবাদী যে এই দলটা আবার আসবে, মানে নানা ফর্মে নানা রকমের সংস্কারের মাধ্যমে নতুন নতুন নেতার নাম শোনা যায়। আদৌ কি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের পুনর্বাসন কিংবা পুনর্জীবন সুযোগ আছে? আপনি খুব ভালো প্রশ্ন উত্থাপন করেছেন। এই নিয়েও আমার একটা ব্যাখ্যা আছে, এবং এই ব্যাখ্যাটা সাধারণত যেভাবে আলাপ হচ্ছে বাজারে, আমাদের বাংলাদেশের ইতিহাসের 3টা প্রধান সমস্যা আছে, এবং সমস্যার কারণে বারবারই কিন্তু আপনি হোঁচট খাচ্ছেন। এই নিয়ে প্রথমত একটা বড় লেখা লিখছিলাম, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বারবার হোঁচট খাচ্ছি কেন, এই কয়েকদিন বছরখানেক আগে। আমাদের একটা প্রথম প্রবণতা হলো ঐতিহাসিক প্রবণতা অস্বীকার করা প্রবণতা, এবং এটা কিন্তু 71-এ করেছেন, 24-এ করেছেন, 90-তে করেছেন, বারবারই করেন। একটা গোষ্ঠী পাওয়া যাবে 90-তে, কিন্তু জাতীয় পার্টি এখনও বলে না সে যে 9 বছরের স্বৈরাচারী শাসন। বাংলাদেশে 3 বার মানে অলমোস্ট আমি বলি তো মানে 2 বার মানে প্রায় 24 বছর স্বৈরাচারী শাসনের জন্য জাতীয় পার্টির কোনো আলাপ নাই। মানে তাদের 9 বছর আর হাসিনার 15 বছর। আচ্ছা, 24 বছরের দায় কিন্তু আলাপ নাই, এমন মনে হচ্ছে কোনো কিছু হয়নি। আপনি যে 9 বছর স্বৈরাচারী শাসনের জন্য কি পরিমাণ লড়াই করেছেন, আপনি ছোটবেলা, বা আপনি তখন বড়, আমার ছোটবেলা, মানে আমাদের জানা আছে। এবং আপনি 15 বছর কি লড়াই, সব কিছু যদি প্রত্যেক দিনই ভুলে যান, তাহলে রাষ্ট্র তৈরি করবেন কীভাবে? বারবার রাষ্ট্রের প্রশ্ন করছেন। দ্বিতীয়ত হলো ক্রেডিট দেওয়া। আপনি 71-এর যেই ভুলটা করেছি, ক্রেডিট নিয়ে গেল 2-1 মানুষ, 2-1টা দল। অথচ 71 ছিল বাংলাদেশের সাধারণ মানুষের, একদমই সাধারণ, পিওর সাধারণ মানুষের লড়াই। এখানে বনেদি লোকজনের লড়াইটা ছিল না। বনেদি লোকজন পাকিস্তানের পক্ষে ছিল অনেকেই। 71-এর শুধু গামছা পড়া, লুঙ্গি পড়া মানুষজন কিন্তু 71-এ আর্মস নিয়েছে, ঘরে বাইরে রাস্তা ঘাটে যার যার বাড়ির কর্নারে প্রতিরোধ করেছে। জনযুদ্ধ বলে। হ্যাঁ, জনযুদ্ধ। সেটা স্বীকৃতি আপনি দিচ্ছেন না রাষ্ট্রীয়ভাবে, দেন না অনেকবারই, এবং রাজনৈতিকভাবে দিচ্ছেন না। রাষ্ট্রীয়ভাবে দিলেও রাজনৈতিকভাবে দিচ্ছেন না। 2 নম্বর হলো ক্রেডিট দেওয়ার কথা আমি বলছি। এটা জনগণের ক্রেডিট দরকার ছিল 71-এর। একই অবস্থা ছিল আপনার 24-এ। বারবার এসে প্রফেসর ইউনূস সাহেব যে ভুলটা করেছেন, চরম ভুলটা, যে যখন আমরা একটা চরম হাইপে আছি, এবং আমি তো মনে করি 24-কে নষ্ট করার জন্য প্রথম দায় প্রফেসর ইউনূসের। কারণ উনি যখন আমেরিকায় গিয়ে মাহফুজকে এইটা মাস্টারমাইন্ড বলে আমাদের পুরো আন্দোলনটাকে শেষ করে দিলেন উনি। এই আন্দোলন তো এই অবস্থা আসার কথা না। এই আন্দোলন নষ্ট করেছেন উনি একটা ব্যক্তিকে, যে ব্যক্তিকে আমরা কেউ জানি না, এবং গত 15 বছর কি এই ব্যক্তির কোনো রোল আপনি কোথাও দেখেছেন? তাহলে কেন প্রফেসর ইউনূস, দ্যাট মিনস বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ওনার কোনো ধরনের ধারণা ছিল না, এবং এই 15 বছরের লড়াই, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই ব্যাপারে আপনার ধারণা ছিল, আমাদের ধারণা ছিল, কিন্তু প্রফেসর সাহেবের কোনো ধারণা ছিল না, বিধায় উনি এই ধরনের কথা বলতে পেরেছেন। 3 নম্বর কথা হলো, এই যে বড় বড় লড়াইগুলো আমরা করি বারবার,
লড়াইগুলো থেকে কখনো আমরা রাজনৈতিক বন্দোবস্ত শেষ করি না, পলিটিক্যাল সেটেলমেন্টে যাই না। আর সেটেলমেন্টে না যাওয়ার কারণে কিন্তু বারবার একই ইস্যু 24-এও ফিরে আসে, 71-এও ফিরে আসে, 90-এও ফিরে আসে, বারবার বলেন আমি আগে কেন করলাম না, আগে কেন করলাম না। কতবার আগে করবেন আর কতবার আন্দোলনে যাবেন? সেই জায়গা থেকে যদি 24 গত 2 বছরে লম্বা সময়, 2 বছরটা ছিল একটা পারফেক্ট টাইম, ম্যাচিউর টাইম। আপনি কিন্তু এই 15 বছরের লড়াইয়ের বন্দোবস্তটা এবং এই 15 বছর অত্যাচারের বন্দোবস্তটা কিন্তু আপনি সেটেলমেন্টটা কিন্তু আপনি করেন নাই। ইমিডিয়েটলি এই গত ইন্টারিম গভর্নমেন্টের প্রথম 1 মাসের দায় ছিল এই কাজ কমপ্লিট করা। 2 মাস বা 3 মাস সময় দিতে পারতাম, 90 দিন সময় নিতে পারতো। বাংলাদেশে তো 3 বার সুষ্ঠু নির্বাচন হয়েছে 90 দিনের সময়ে, ওনারা 2 বছর সময় নিলেন কেন? শুধু ওই যারা ক্ষমতা থাকার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এই যে আলাপ তারা তুলেছিলেন, এই কাজ করতে গিয়ে মূল জায়গাতে হাত দিতে পারেন নাই এবং বরং লাস্টের দিকে বিতর্কিত হয়ে বিদায় নিলেন। এবং আমি তো মনে করি এই ইউনিট সরকারেরও পতন হয়েছে। নির্বাচন না দিয়ে কোনো উপায়ই ছিল না, আর 3 মাস ওনারা টিকতে পারতেন না। বিষয়টা হলো এখানে আমাদের এখানে দাদারকে দেখি ক্ষমতা আসে, ক্ষমতা আসার পরে ক্ষমতা থাকার একটা প্রবণতা সবসময়, এবং এই অন্তর্বর্তী সরকারের এই প্রবণতাটা কারো কারোর মধ্যে যেভাবে মানে একটা আমরা বলি ইমবিডেড হয়ে গেছিল, একদম নিজের মধ্যে নিয়ে নিয়েছিল, সেইটা আমাদের রাষ্ট্রকে তৃতীয়বার ধ্বংস করেছে। আজকে আওয়ামী লীগের যে আলাপ আপনি তুলছেন, সেই আলাপের প্রধান গোড়াটা হলো এখানে। তবে আপনি যে প্রশ্ন উত্তর দিচ্ছেন, আমি এইটার উত্তর দিই। আমি দুইভাবে এটা কথা বলি যে আপনাদের অন্তর্বর্তী সরকার এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করেছেন, তারপরে পার্লামেন্টে সবার সম্মতিক্রমে নিষিদ্ধ করেছেন। আমি এগুলোকে বলি আইনি প্রক্রিয়া, এবং 1.5 বছর যাবতীয় বলে যাচ্ছি। এক্সিকিউটিভ অর্ডার যখন দিল, আমি এক্সিকিউটিভ অর্ডারের প্রথম থেকে বিরুদ্ধে ছিলাম। আমি মনে করেছিলাম এটা বিচার বিভাগ প্রক্রিয়ার মধ্যে যাবে, আওয়ামী লীগের ইস্যুটার সমাধান হবে বিচার বিভাগ পদ্ধতির মাধ্যমে। কিন্তু ইউনূস সাহেবও আবার একই ভুল করে গেলেন, এক্সিকিউটিভ অর্ডার এটাকে নিষিদ্ধ করে গেলেন। বিচার বিভাগ প্রক্রিয়ার মাধ্যমে 3 মাসে 6 মাসে শেষ করা দরকার ছিল, যেটা রায় আসবে সেটা আসবে, কিন্তু সেটা তারা করেন নাই। মানে কারা পরামর্শ দিচ্ছে ইউনূস সরকারকে, কোন প্রক্রিয়া চলেছে, আমার কাছে মনে হয় তারাও কি কোনোভাবে অন্য কারোর সাথে আপনাদের কাজ করে? আপনার সরকার তো পার্লামেন্টে সেটা রেটিফাই করছে। এখন তো কোনো উপায় নেই, আপনি অলরেডি এক্সিকিউটিভ অর্ডার করে ফেলেছেন। 2 নম্বর কথা হলো, আমি যেটা আপনার পিওর উত্তরে আসি, সেটা হলো এই, আপনি যদি এক্সিকিউটিভ অর্ডারে সংসদীয় প্রক্রিয়ায় এটাকে নিষিদ্ধ করেন, এটা হলো আইনি প্রক্রিয়া। আইনের সিদ্ধান্তে পুলিশ আছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা আছে, তার ব্যবস্থা নেবে। কিন্তু আমি বলি সকল সিদ্ধান্তের, সকল আইনি প্রক্রিয়ার একটা সামাজিক স্বীকৃতির ব্যাপার আছে। যতক্ষণ পর্যন্ত 24-এর সামাজিক স্বীকৃতি যতটা শক্তিশালী হবে, তত বেশি আওয়ামী লীগ দুর্বল। আওয়ামী লীগ তো ডিনাইয়ের মধ্যে আছে। আওয়ামী লীগ ডিনাই না, আপনি আওয়ামী লীগের ইস্যুতে কোনো যাওয়া দরকারই নেই তো, আপনি যাবেন আমি বলছি যে আওয়ামী লীগের যদি আপনি পুনর্জীবন চান, আওয়ামী লীগকে যদি রাজনৈতিক দল হিসেবে আপনি এই দেশে আবার দেখতে চান, তাহলে তাকে 24-কে স্বীকার করতে হবে। তাদের যে সে স্বীকার করবে কিনা তার বিষয়, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এটা নির্ভর করছে যত বেশি আপনার আইনি সিদ্ধান্তের সামাজিক রূপ লাভ করবে, সামাজিক গ্রহণযোগ্যতা লাভ করবে। আওয়ামী লীগের ফিরে আসা কোনোভাবেই নির্ভর করছে না আওয়ামী লীগের উপরে। আমি আপনাকে ক্লিয়ারলি বলছি, আওয়ামী লীগের ফিরে আসা নির্ভর করছে, প্রত্যেকটা শক্তির ফিরে আসা নির্ভর করে, রাজনীতিতে আবার ফিরে আসা নির্ভর করে জনতার শক্তি মতামতের উপরে। আইনি প্রক্রিয়া যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করলেন, কিন্তু আওয়ামী লীগের তো একটা বড় ধরনের জন সাপোর্ট আছে, সেইটা কোথাতে প্রমাণ করলেন? সেটা আপনি আমি আপনাকে বলি, 2008 সালে নির্বাচনের পরে আপনি 15 বছর এবং 2026 পর্যন্ত কত বছর, প্রায় 18 বছর ধরে কোনো নির্বাচনে ঠিকমতো আওয়ামী লীগ পরীক্ষা নেই। আওয়ামী লীগের কোনো পরীক্ষাই তো হয় নাই, সেটাই পরীক্ষা নেই। কিন্তু আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল ছিল, এতে কি হয়েছে? মুসলিম লীগ তার কিছু ভোট তো আছে, মুসলিম লীগ ছিল, জামাত ইসলাম পুরো আরো পুরনো রাজনৈতিক দল, সবার চেয়ে পুরনো রাজনৈতিক দল জামাত ইসলাম। তাই কি বাংলাদেশ সবচেয়ে পপুলার দল জামাত ইসলাম? এইসব কথা দিয়ে হবে না ভাই, মূল জায়গাটা আপনাকে আসতে হবে। আপনি সেটেলমেন্ট করেন না, আপনি রাজনীতিতে নতুন করে প্রত্যেকদিন ইস্যু দেওয়া রাখেন, রাজনীতি করার জন্য প্রতিদিন ইস্যু করেন, আর প্রত্যেকদিন ইস্যু করলে হবে না। আপনি এই জায়গাতে আমি দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 3টে স্ট্রোক ছিল। একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটেলমেন্ট শেষ করছেন, আপনি প্রবলেম সলভ করছেন, যে আপনি নৃতাত্ত্বিক যে ঝামেলা আছে সলভ করছেন, আপনি এই যে সংবিধানের মধ্যে যে বহুত্ববাদ, আপনি প্রবলেম সলভ করছেন, আপনি রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের রাজনীতি করতে দিচ্ছেন, আপনি প্রবলেম সলভ করছেন। প্রবলেম সলভ করার মানসিকতা লাগবে। বাংলাদেশে রাজনীতি হয়, কিন্তু প্রবলেম সলভ করার মানসিকতা এই 54 বছরে 1-2 জন ছাড়া কেউ ছিল না, আমি যার কথা বললাম ওনাকে ছাড়া। তো এই জায়গাগুলো যদি আপনি ফোকাস না করেন, আপনি সবসময় প্রতিদিনেই আবার নতুন করে পুরান জিনিস ঘাটবেন, আর ঘাটে ঘেটে নিজেও নষ্ট হবেন, আর বাজে কথাটা বললাম না, অন্যদেরও নষ্ট করবেন। ধন্যবাদ আসিফ সাহেব। এই যে এই প্রশ্নটা আওয়ামী লীগের ফিরে আসা না আসা নিয়ে আপনার মূল্যায়ন কি? দেখুন, আমি একটু বিস্তারিত বলি ব্যাপারটা। আমি যেই জিনিসটা প্রথমে আমি বোঝার চেষ্টা করি যে আওয়ামী লীগ এজ আ পলিটিক্যাল পার্টি, সে আসলে এক্স্যাক্টলি কী স্ট্র্যাটেজি দিচ্ছে। আপনি যদি বিভিন্ন জায়গায় দেখেন, আমার কাছে আমি যেই জিনিসটা যেই জিনিসটা আমি হচ্ছে কি আমার কাছে মনে হয়, আপনি আওয়ামী লীগের ডিনায়ালের কথা বললেন। এখন তার চেয়ে একটু যদি পেছনে যাই যে এই ডিনায়ালের কারণটা কী, আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগ
স্পেসিফিক্যালি আপনার গত 15-16 বছরের শাসন ব্যবস্থা, তার গঠন, এই সব কিছু যদি দেখেন, তাহলে একটা ডাইনেস্টি, একটা আইডিওলজি, যেটাকে তারা বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, এই একটা মোড়কে এটা বেসিস হিসেবে করছে, যার প্রধান ইন্ডিকেটর হচ্ছে শেখ হাসিনা বর্তমানে যিনি আছেন। এখন এইটার একটা, আমরা পলিটিক্যাল সায়েন্সে একটা কথা বলি যে কালেকটিভ অ্যাকশন প্রবলেম। আপনি যখন মোবিলাইজ করবেন, মোবিলাইজ করতে দলের নেতাকর্মীকে মোবিলাইজ করাটা ডিফিকাল্ট, তাকে কোনো না কোনো ধরনের ইনসেন্টিভ দিতে হয়। আওয়ামী লীগের ইনসেন্টিভ যেটা, সেটা কিন্তু আসে হচ্ছে এই ইমোশনাল গ্রাউন্ড থেকে। সে কালেকটিভ অ্যাকশন প্রবলেম যেটা, সেটা সে সলভ করা হচ্ছে ইমোশনাল জায়গা থেকে। এখানে আমরা একটা টার্ম ইউজ করি যেটাকে বলে ডেভিলস শিফট। ডেভিলস শিফটটা হচ্ছে এই রকম যে আমি একসাথে হচ্ছে, আমরা সবাই একসাথে হচ্ছি, নট বিকজ আমরা জিততে চাই, বরং আমরা চাই ও যেন হারে। সো এই হচ্ছে ডেভিল শিফটের আইডিয়াটা। সো আওয়ামী লীগের এখনকার যারা আছেন, যারা মোবিলাইজ হতে চাচ্ছেন, তারা কিন্তু ইজ নট বিকজ পার্টিকে বাঁচানোর জন্য, ইটস বিকজ দ্যাট আমার অপোনেন্ট যাতে হচ্ছে গিয়ে হারে। এই জায়গা থেকে যখন একসাথে হচ্ছে, তখন একটা যেটা আপনি দেখবেন যে আওয়ামী লীগের সমর্থক যারা আছেন বর্তমানে, তারা কিন্তু সকল ইনফরমেশনকে একটা ফিল্টার্ড ওয়েতে দেখেন, যে ইনফরমেশনটা তার যে ওয়ার্ল্ড ভিউ, তার যে ডেভিল শিফটের আইডিয়া, সেইটার সাথে ম্যাচ করে, সেটাকে তারা গ্রহণ করেন, যেটা করে না সেটাকে তারা ফেলে দেন। একটা কগনিটিভ ডিসোনেন্সের মধ্য দিয়ে তারা আছেন। তারা শুধুমাত্র এইরকম একটা পার্টি যখন আছে, এবং এই পার্টিকে এসেনশিয়ালি আপনি হচ্ছে গিয়ে ওই এই আশা যে সে একটা রিফর্মের মধ্যে দিয়ে যাবে, একটা রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাবে, আই থিঙ্ক ইট বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট। এটা হচ্ছে গিয়ে প্রচণ্ড ডিফিকাল্ট একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে চলে যায়, যতক্ষণ পর্যন্ত না এইখানে আপনি কোনো স্ট্রাকচারাল চেঞ্জ দেখতে পাচ্ছেন, যে এইখানে আইদার লিডারশিপে কোনো চেঞ্জ হচ্ছে, আইদার হচ্ছে গিয়ে কগনিটিভ ডিসোনেন্সটা দূর হয়ে যেয়ে কোনো একটা কিছু হচ্ছে। প্রবাবলি সেটার জন্য একটা জুডিশিয়াল প্রসেসে যাওয়াটা আমি সবসময় সমর্থন করি এক্সিকিউটিভ ডিসিশনের বদলে। কারণ জুডিশিয়াল প্রসেসটা যদি ফেয়ার হয়, আপনি যত বেশি এভিডেন্স নিয়ে আসবেন, আপনার ইউএন এইসের রিপোর্ট আছে, আপনি যত বেশি এভিডেন্স, তত বেশি হচ্ছে এভিডেন্সগুলো পাবলিক ডোমেইনে আলাপ আলোচনা হবে। এখনও আওয়ামী লীগের যে সাপোর্টার আপনি দেখবেন যে তারা ওই যে ইনফরমেশনটা একটা ফিল্টারিং করে, সেই ফিল্টারিং থেকে দূরে হচ্ছে আপনার এই জিনিসপত্রগুলোকে আপনি পাবলিক ডোমেইনে নিয়ে আসেন। আপনি একটা পলিটিক্যাল পার্টিকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট আনলেস অ্যান্ড আনটিল সেই পলিটিক্যাল পার্টিটা নন রিলেভেন্ট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তার একটা সাপোর্ট বেস বা ইসে থাকবে, যতক্ষণ পর্যন্ত তার একটা কনজিউমার থাকবে যারা হচ্ছে তার এইগুলোকে, এইটা থেকে আপনি সরাই দিবেন কিভাবে? এখন এইটা থেকে সরাই দেওয়ার একটা উপায় হচ্ছে যেটা আমি বললাম, একটা জুডিশিয়াল প্রসেসে নিয়ে এসে ইনফরমেশনটাকে হচ্ছে গিয়ে আপনি দেওয়া। লেটস টক অ্যাবাউট দ্যাট। আওয়ামী লীগ যেটা বলছে আমি এটা করি নাই, উই হ্যাভ এভিডেন্স, তাই না? আমাদের তো এভিডেন্স থাকার কথা। সো উই আর সাপোজ টু টক অ্যাবাউট দ্যাট। সেটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে তার যে আইডিওলজিক্যাল গ্রাউন্ডটা সে দাবি করে, আওয়ামী লীগ যে আইডিওলজিক্যাল পয়েন্টটা দাবি করে, টু বি ভেরি অনেস্ট, আপনি যদি আওয়ামী লীগের গত 15-16 বছরের পলিটিক্স দেখেন, আওয়ামী লীগ তো আসলে সেই আইডিওলজি ধারণও করে না। কিন্তু এই যে তার জন্য একটা ফিল্ড প্রস্তুত করা হচ্ছে, সেই আইডিওলজিক্যাল গ্রাউন্ডটাকেও যদি আপনি হচ্ছে গিয়ে ক্যাপচার করেন, আইদার বিএনপি একটু ইস্যুতে সরে যেতে পারে, অন্য কোনো পলিটিক্যাল পার্টি এসে করতে পারে, এইভাবে হচ্ছে কি ইউ ক্যান মেক দ্যাট পলিটিক্যাল পার্টি ইররিলেভেন্ট। নন রিলেভেন্ট যখন যাবে সোসাইটিতে, যখন ইস্যু হবে, অনলি দেন আপনি এই আওয়ামী লীগের ইস্যুটাকে হচ্ছে গিয়ে সলভ করতে পারবেন। আওয়ামী লীগ এখন যে জায়গায় আছে, সে আসলে কী করছে? সে বারবার হচ্ছে কি একটা ক্যাওটিক সিচুয়েশন প্রডিউস করার চেষ্টা করছে, একটা ইনস্টেবিলিটি প্রডিউস করার চেষ্টা করছে। কারণ যত বেশি ইনস্টেবিলিটি প্রডিউস হবে, তত বেশি বর্তমান পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, সরকার যেটা আছে, তার দক্ষতা, তার এগুলো নিয়ে প্রশ্ন তৈরি হবে। তত বেশি হচ্ছে গিয়ে সে আশা করছে, পলিটিক্যাল পার্টি হচ্ছে তত বেশি হচ্ছে আশা করছে, রিলেভেন্ট হবে কিনা আমি জানি না, কিন্তু সে আশা করছে হচ্ছে মানুষজন আগেই ভালো ছিলাম টাইপের কোনো একটা কিছু হিসেবে। কাজে আওয়ামী লীগের চেষ্টা থাকবে ইনস্টেবিলিটি করার। সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ, একদিকে ইনস্টেবিলিটিটাকে হচ্ছে গিয়ে সে করা, আবার রুল অফ লটাকে এনশিওর করা, এবং একটা জাস্ট জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে পুরো জিনিসটাকে নিয়ে যাওয়া। সো এই জায়গাটাতে আমি একটা বড় ধরনের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। নাহিদ ইজাজ, আমি একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো সংসদে নাহিদ ইসলাম বলেছেন, বিরোধী দলনেতা, যে ভারতের যে নতুন হাই কমিশনার, এই যে হাসিনার যারা অভিযুক্ত এই 24-এর এইসব ঘটনার জন্য, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। ওয়েল, দেখুন, এটা অনেক, আমি এভাবে দেখি, আমি এটা পলিটিক্যাল একটা স্টেটমেন্ট দেখি। কারণ হ্যাঁ, তিনি অবশ্যই ভারত সরকারের প্রতিনিধি। এখন তিনি ক্ষমা চাইবেন কি চাইবেন না, একটু আগে আপনি যেমন বলছেন না যে আমাদের কাছে, আমার কাছে নাই, বাকি দুই সমালোচকের কাছে আছে কিনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন 71 প্রসঙ্গ তুললেন,
কারণ এটাই তো পলিটিক্স এবং এগুলো এখন পর্যন্ত আনরিজলভ ইস্যু। তেমনিভাবে নাহিদ ইসলামদের যে বক্তব্য, আমিও এটাকে মনে করি অনেকটা মাঠ গরম করার মতোই। আপনি যেভাবে শুরু করেছিল তারা 24-এর পরবর্তী সবাই একটা প্ল্যাটফর্ম থেকে পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল পার্টি করে ইলেকশনে তাদের যে ইমার্জেন্সটা হলো, এটা তো আমাদের রাজনৈতিক ইতিহাসের বিবর্তনে একটা ক্লাসিক এক্সাম্পল, যে নতুন একটা প্ল্যাটফর্ম করে। কিন্তু যে প্রত্যাশাটা করা হয়েছিল আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে, সারা দেশের মানুষের মধ্যে যে একটা নতুন আকাঙ্ক্ষা, নতুন উন্মেষ হবে ট্রেডিশনাল যে পলিটিক্যাল পার্টিগুলো, যদি বলি বিএনপি 2 শিবিরে বিভক্ত, সেখান থেকে, কিন্তু সেটা তো তারা তো সেই প্রত্যাশার মেটাতে পারেনি। আমি যদি উদাহরণ দিই, ধরেন ফ্ল্যাশ ফ্লাডের পরে কি হলো, আমি নিজেও গেছি, আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে এই চরম বৃষ্টিতে গেছি যে কিভাবে হয়, এবং সেখানে আমি রিলিফ ফান্ডগুলো দিব। তো এই যখন মানুষের জন আকাঙ্ক্ষা ছিল, আস্তে আস্তেগুলো সেটা কিন্তু ইরোড হয়ে গেল, কারণ তারা তাদের মূল জায়গা থেকে সরে গেলেন। এবং অন্যরা কিভাবে দেখেন জানি না, আমাদের এই অঞ্চলের যে কালচার, যে আমাদের যে ওরিয়েন্টেশন, একটু বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা দেখানো, সম্মান দেখানো, ওই জায়গাতেই কিন্তু আমাদের পলিটিক্যালি স্পেয়ারে এই 18 মাসে কিন্তু চরম বিচ্যুতি ঘটেছে। ভালো হোক খারাপ হোক, সিনিয়র জুনিয়রের যে বিষয়টা, তো এরকম আমরা ভার্বাল কিছু অ্যাবিউজ দেখেছি, যেগুলো কখনো আমাদের কাছে একেবারে আনপ্রেসিডেন্টেড। তো আমরা পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন এমন কোনো পরিবর্তন চায় না এক ধরনের উল্লম্ফন, আমি উঠে গেলাম, ধাপ করে পড়ে গেলাম। বিষয়টা তো এরকম। এখন ধরা যাক থালাপতি বিজয় কেন সাউথে দাঁড়াতে পারলেন, বা বালেন শাহ, তার একটা প্ল্যাটফর্ম ছিল। থালাপতি কিন্তু চ্যারিটি চালাতেন, তো পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসছেন, একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে ধাপায় ধাপায় গেছেন। তো আমি এত উদাহরণ দিয়ে নাহিদ ইসলামের কথায় আসি, এই যে আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন, তাকে মাফ চাইতে হবে, মাফ চাইলেই কি আপনার সমস্যার সমাধান হয়ে গেল? এই সমস্যার তো কোনো সমাধান হলো না। এটার একটা আইনি প্রক্রিয়া চলছে, আমরা এক্সট্রাডিশন সহ অন্যান্য মেকানিজম আছে, আমরা সেদিকে যাব। আর সবচেয়ে বড় এবং প্রধান কথা, আমি যেটা মনে করি, 26-এর নির্বাচনের পরে আমাদের রাজনৈতিক পরিসরেটা একটু নতুনভাবে বিবর্তিত হওয়া খুব জরুরি। এবং পাশাপাশি এটা মনে করি, সেটা বিদেশ সফর হোক, জাতীয় ইস্যু হোক, যেটা লং টার্ম ইমপ্লিকেশন আছে। ধরা যাক চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর, এটা কিন্তু ওয়ান টেক না, এটা লম্বা একটা, এটা শুধু ইকোনমিক, আমি এই প্রসঙ্গে আসবো। তো প্রত্যেকটা জিনিসের সংসদে আলোচনা হওয়া উচিত, এবং সেটা খোলা মন নিয়ে। আর আমরা অতীতে দেখছি, উনি প্রফেসর মাহবুব যেটা বললেন, স্বৈরাচারী সরকারদের বিচার হয়নি, এবং আওয়ামী লীগ প্রসঙ্গে ছোট্ট করে বুঝি, রেলিভেন্স আমরাই তো রেলিভেন্স করে দিচ্ছি। এই একটু আগে আপনি মিডিয়া প্রসঙ্গ তুললেন, তারপর প্রফেসর আসিফ শাহান যেটা বললেন যে আদর্শের জায়গাটা, এই সাধারণ একটা চর্চা কি, যখন আমি বলি না তাহলে তো আগের আমল ভালো ছিল, এই আগের আমল ভালো ছিল কেন বলছেন? যে আপনি আপনার কাজটা ঠিকভাবে করতে পারছেন না। আর ক্ষমা চাওয়া, আপনি যদি 71-এর জন্য জামাতের ক্ষমা চাওয়াটা বাঞ্ছনীয় হয়, জুলাই আগস্টে যা ঘটেছিল প্রত্যেকটা মৃত্যুর জন্যই করজোড়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। কারণ আপনি নিজের দেশের মানুষের বুকের দিকে বন্দুক তাক করেছেন, একটা প্রাণ নিয়ে ফেলেছেন। তো এই কাজগুলো আপনি যে এই পাপটা করলেন, এই পাপ মোচন করাটা দরকার। যতদিন আপনি পাপটা মোচন করবেন না, ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু জবাব দিয়ে যেতেই হবে। কাজেই এই যে ক্ষমা চাওয়া, প্রাসঙ্গিকতা এবং নাহিদ ইসলামের কথা, এক কথা ফিরে আসি, আমি মনে করি এটা পলিটিক্যাল বক্তৃতা ছাড়া আর কিছুই না। আচ্ছা, কাজী মাহবুবুর রহমান, সেটা হচ্ছে, আমি আবার একটু অন্য প্রসঙ্গে যাই। আমাদের প্রধানমন্ত্রী এই প্রথম বিদেশ সফর করলেন, এবং সেটা হলো যে মূলত উদ্দেশ্য ছিল চীন, কিন্তু উনি প্রথম দেশ হিসেবে সেটা বেছে নিয়েছেন মালয়েশিয়া। 18 ঘন্টার মতো সফর করে উনি চীনে গেলেন। ওনার এই যে এই প্রথম বিদেশ সফরটা, এবং অনেকে এক্সপেক্ট করছিল যে হয়তো প্রতিবেশী ভারতে যাবেন উনি, কিন্তু উনি সেদিকটা যাননি, উনি মালয়েশিয়া দিয়ে শুরু করেছেন। ওনার এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে আবার ধন্যবাদ। 1 মিনিট সময় নেই পুরাতন আলোচনায় একটু, সেটা হলো ন্যায় বিচারের সাথে যদি আপনি বিশ্বাসযোগ্য ন্যায় বিচার সাথে যদি পলিটিক্যাল বিষয়গুলোকে সেটেল না করেন, হয়তো আপাতত আলাপের মধ্যে দিয়ে আপনি কিছু সুবিধা পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু আপনি সুবিধা পাবেন না। এই জন্যই ওই প্রশ্নটা, জিয়া রহমানের প্রসঙ্গটা উঠালাম, যে আপনাকে এই বিষয়গুলো, আমাদের যে জাতীয় ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং জাতি গঠন এবং রাষ্ট্র গঠনের যে সমস্যাটা পাকিস্তান স্টেটে ছিল, এটা ইনহেরেন্টলি আমরা কিন্তু কিছু কিছু জায়গায় এখনও যেন পৌন করছি। সেই জায়গায় যদি আপনি স্ট্রোক না দেন, এই সমস্যার সমাধান হবে না। 2 নম্বর হলো 72 থেকে 75, 82 থেকে 90 এবং 2008 থেকে 2024, দ্যাট মিনস 3টা হেক্টিক হয়ে গেছে।
আমরা যে কর্তৃত্ববাদ, ফেসিবাদ, গুম, খুনের রাজনীতির 3টা হেক্টিক হয়ে গেছে। হয়তো লেভেল আপনি গুনতে পারেন কোনটা বেশি ছিল কম ছিল। এই 3টে হেক্টিকের পরে আপনি আর কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপনারা যেটা বলছেন কেউ ক্ষমা চাইবে কি না, ক্ষমা চাই আসবে কি না, এইভাবে কিন্তু ফেরত হয় না। ফিরতে হবে এই আলাপটা, এই 3 যে কর্তৃত্ববাদ, ফেসিবাদ, গুম, খুনের রাজনীতির আলাপটা, এইটা ইন্টারিম গভর্নমেন্ট অথবা বর্তমান বিএনপি সরকার যত বেশি সাকসেসফুলি এটা জনগণের কাছে পরিচিত করতে পারবে, তত বেশি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ফেরত ফিরতি তত কমবে। এই জায়গায় কিন্তু আলাপ নেই, আলাপ এবং একই কথা জাতীয় পার্টির ক্ষেত্রে, জামাতের ক্ষেত্রেও কিন্তু সেই আলাপটা কিন্তু নাই। আর আমি যেটা বলছি, আসিফ ভাই ঠিক বলছেন, বিস্তারিতভাবে এই বিশ্বাসযোগ্য ন্যায় বিচারের কথাটা আসিফ ভাই বলেছেন। তো আমাদের কাছে সবসময় এই আলাপটা আমরা তুলতে পারি না পুরো সময়, পুরো 54 বছর ধরে, 55 বছর ধরে আমাদের সমস্যা কোথায় এবং সমাধান কোন পথে, এবং এই ক্ষেত্রে জাতীয় ঐক্য দরকার। দ্বিতীয়ত আপনার প্রশ্নটাতে আসি, যেখানে আমি এই কথাটা ভিন্নভাবে ধরি। একটা হলো আপনি একটা রাষ্ট্র অনেক দিন পরে কর্তৃত্ববাদ, ফেসিবাদের পরে, ইন্টারিম গভর্নমেন্টের একটা অস্থিতিশীলতার পরে আপনি কিন্তু ক্ষমতায়, গণতান্ত্রিক নির্বাচনের ক্ষমতায় আসা, সেই জায়গায় আমাদের প্রথম কাজটা ছিল রাষ্ট্রীয়ভাবে, সেটা হলো একটা জেস্চার শো করা। আমাদের ফরেন পলিসির জেস্চারটা কী হবে? আমরা কিন্তু এতদিন ধরে বলতাম আমাদের ফরেন পলিসিতে কোনো ভূতের আসর আছে, সবাই তো জানতাম। তো এই ভূতের আসরটা যে আমাদের এখন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আছে কি নাই, এটা সারা পৃথিবীকে জানান দরকার ছিল। খলিলুর রহমানের সভাপতিত্ব এটা যেমন এইটা জানান দিয়েছে যে আমরা আসলে একটু ইন্ডিপেন্ডেন্ট এবং আমাদের নিজস্ব মানে রাষ্ট্রকে শো করতে হয় তার এক্সিস্টেন্স, তার সে যে আছে, এটা কিন্তু আমরা শো করে ফেলেছি জাতিসংঘে। আবার যখন সবাই বলে যে প্রতিবেশী বা আদার্স অন্যান্য শক্তি, ওই নির্বাচনে কিন্তু ইন্ডিয়া আমাদের ভোট দেয়নি। সেটা তো আপনি প্রত্যাশা করেন কেন? আপনাদের সবসময় এটা রাজনৈতিক মানে কোন ইয়ার মধ্যে আছেন, মানে একটা রাজনৈতিক আমি বলবো কি মানে বোঝাপড়াহীনতার মধ্যে আছেন, মানে প্রতিবেশীগত। সেই জায়গা থেকে আমি বলছি যে এটা হতেই পারে, আবার যার যার ইন্টারেস্ট ম্যাক্সিমাইজ করার জন্য হতে পারে, কিন্তু যেটা হচ্ছে সেটা হলো আমাদের একটা জেস্চার শো করা দরকার ছিল যে ফরেন পলিসিতে আমার যে ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য আছে, অথবা আমি যে আমার নিজের স্বার্থকে ম্যাক্সিমাইজ করতে চাই, এটা বিশ্ববাসীকে বার্তা দেওয়ার ক্ষেত্রে আমি কোথায় যাব, কার সাথে আলাপ করব, কখন আলাপ করব, আমি ঠিক করি। এটা আমরা শুরু করেছি খলিলুর রহমানের নির্বাচন থেকে, এবং এটা কিন্তু আরও ক্লিয়ারলি বুঝালাম মালয়েশিয়া সফরের মাধ্যমে, যে মালয়েশিয়ার সাথে আমাদের যে আসলে কিন্তু আপনার এই যে আমাদের যে ওই শ্রমিক রপ্তানির ক্ষেত্রে আমাদের একটা মারাত্মক প্রবলেম কিন্তু মালয়েশিয়াতে চলছে, সেটাকে প্রায়োরিটি দেওয়া কিন্তু নাগরিকের ইন্টারেস্টকে প্রায়োরিটি দেওয়া। আবার আপনি দেখেন, যেহেতু আমি মালয়েশিয়া গিয়েছি, পাশাপাশি দেশে চীন, এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম চলছে, একসাথে 3টা সফরকে একত্রিত করা, যেটা প্রধানমন্ত্রী চাচ্ছেন বিভিন্ন সময় বলেন বা বলে থাকেন যে আপনি খরচ কমিয়ে আনা এবং সময়ে মানে বেশি সময় এফিসিয়েন্সি অর্জন কিন্তু করা। আমরা তো মনে করি যে মালয়েশিয়া সফরটা আসলে ট্রানজিট ছিল, ওনার উদ্দেশ্যই ছিল চীন। না, আমি তাই মনে করি না। মালয়েশিয়ার সফরটা ছিল সবচেয়ে বেশি আপনার গর্জিয়াস, এবং এখানে অনেকগুলো আমি ব্যক্তিগতভাবে মালয়েশিয়ার বর্তমান রাষ্ট্রদূতকে মহাজাদুজানের কথা মনে করে এটা বলছেন গর্জিয়াস। না, এই কারণে বলে নাই, আমি ব্যক্তিগতভাবে এই সফরটা নিয়ে অনেকটা জানি, কারণ ব্যক্তিগতভাবে আসিয়ানের জন্য বাংলাদেশকে করছে যে মেম্বার হওয়ার জন্য তারা এক ধরনের সহযোগিতা করবে বলছে, শ্রমিক বাজারের নিয়ে কথা বলছে, রোহিঙ্গার বিষয়েও তারা কথা বলছে। তো আপনার কাছে সিগনিফিকেন্ট কোনটা মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে আমরা আলাপ কিন্তু নিয়ে আসতেছি, আমাদের বড় ক্রাইসিস হলো রোহিঙ্গা ইস্যুটা। আমরা কিন্তু চীন এবং মালয়েশিয়া 2 জায়গায় কিন্তু আমরা মূল ফোকাস করেছি রোহিঙ্গা ইস্যুতে। আমরা আমাদের ফরেন পলিসির মূল জায়গা থেকে সরে নাই, আমরা আসলে ব্যাখ্যা করলে আমার কাছে মনে হচ্ছে যে অনেক সময় এই যে এখন বলি আগেই ভালো ছিলাম, এই আলাপও কিন্তু এক ধরনের ইন্টেনশনাল আলাপ। এখন এই যে ফরেন পলিসি নিয়ে না মালয়েশিয়া না গিয়ে ওনার উদ্দেশ্য ছিল চীনে যাওয়া, এটাও কিন্তু ইন্টেনশনাল আলাপ তোলা হয়েছে। এটাতে ফোকাস করা যাবে না, ফোকাস করতে হবে আসলে লক্ষ্যটা ছিল না চীন লক্ষ্য ছিল, মালয়েশিয়ার লক্ষ্য ছিল, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের লক্ষ্য ছিল, কোনোটা হচ্ছে কম না। কিন্তু আমরা আলাপটা শুরু করেছি মালয়েশিয়াতে এই কারণে যে আমরা বোঝাতে চেষ্টা করেছি সিদ্ধান্ত আমরাই নেই। এটা আপনার প্রতিবেশীকে বোঝাতে হবে, মানে একটা প্রতিবেশীকে না, সব প্রতিবেশীকে, আপনাকে এটা সারা পৃথিবীর সবাইকে বোঝাতে হবে। তখনই অন্যান্যরা আপনার সাথে আলাপ করতে আসবে, ট্রেডের ক্ষেত্রে বলেন, কোঅপারেশনের ক্ষেত্রে বলেন, ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের ক্ষেত্রে বলেন। তখন যেটা আমরা আগে করেছি 1 দশক বাংলাদেশের ইতিহাসে 2-1 বার এটা ঘটনা ঘটেছে যে আমাদের এক্সিস্টেন্স শো করা, যেটা বারবার আমি বলতে চাই না, কিন্তু এইবারও আমরা এটা করতে পেরেছি যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেই। আমি আসলে এইবারের সফরের সবচেয়ে ভালো দিক দেখতে পাচ্ছি জেস্চার শো করতে পারা, এক্সিস্টেন্স, বাংলাদেশের সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব প্রকাশ করতে পারা, এবং এখানে বলতে পারা বিশ্ববাসীকে দেখুন আমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি, আমার সাথে আলাপে আসেন, আমার সাথে বোঝাপড়ায় আসেন। আসিফ খান, সেটা হচ্ছে যে যখন আমাদের প্রধানমন্ত্রী চায়না সফরে আসছেন তখনই কিন্তু আমাদের ট্যুরিস্ট ভিসাটা ইন্ডিয়া খুলে দিয়েছে 2 বছর পরে।
এবং ইন্ডিয়ার সাথে আমাদের বেশ কিছু বিষয়ে এখনো অমীমাংসিত রয়েছে। সেখানে তিস্তা ব্যারেজ নিয়ে আলোচনা হয়েছে এবং আজকেও প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন। এই যে এই চায়না সফর, প্রধানমন্ত্রী চায়না সফরকে আপনি ইন্ডিয়ার কিভাবে দেখছে? ভূরাজনীতিতে আপনার কাছে কি মনে হয় কোনো নতুনত্ব আসবে? আমি একটু যা শুরু করার আগে একটা জাস্ট কথা আমি একটু বলতে চাই যে উনি একটা খুব চমৎকার কথা বলেছেন যে আমরা আলোচনা শুরু করেছিলাম ক্ষমা নিয়ে। সো ধরা যাক ক্ষমা চাইল, ইজ দ্যাট এনাফ? মানে সেটা কি যথেষ্ট কি না? মানে পুরো জিনিসটা তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। মানে জিনিসটা তো এইরকম হতে পারে না যে ক্ষমা চাইলে সেটা জনগণ কি বিচার করবে না করবে সেটা জনগণের ব্যাপার, কিন্তু তাতে তো জুডিশিয়াল যে প্রসেসটা সেটা যেই সে করুক না কেন সেটা তো নাল অ্যান্ড ভয়েড হয়ে যায় না, সেটার মধ্য দিয়ে তো আপনাকে যেতে হবে। আদারওয়াইজ তো হচ্ছে জিনিসটা একটা সলভ হচ্ছে না, নাম্বার ওয়ান। এই জায়গাটা গেল। আমি ঠিক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ নই, আমি খুব অত ভালোভাবে হচ্ছে গিয়ে সেই জিনিস নিয়ে বলতে পারবো না, তবে এসেনশিয়ালি আমরা সেটা দেখতে পাচ্ছি যে এইটার সাথে এটা সম্পর্ক আছে কি না, আমি এটাকে আসলে খুব স্পষ্ট করে বলা আমার পক্ষে সম্ভব না। বাট যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সাথে আমাদের অনেকগুলো জায়গাতে অমীমাংসিত ডিফিকাল্ট সিচুয়েশন, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও শুনেছি, ঘটনা ঘটতেও দেখেছি, আমরা অনাকাঙ্ক্ষিত বক্তব্যও শুনেছি হচ্ছে গিয়ে এসের কাছ থেকে। এইরকম একটা সিচুয়েশনে এসে বাংলাদেশের অফকোর্স আপনি চীন সফর বলেন বা যেটাই চীন সফর, মালয়েশিয়া এসে যেটা বলেন না কেন, এটার তো একটা ইকোনমিক ডাইমেনশন আছে। আপনি চীনের সাথে আমাদের যেই জয়েন্ট ইস্যুটা আছে সেটার দিকে যদি তাকান, তাহলে সেইখানে সামরিক আমাদের যেই সম্পর্ক এবং হচ্ছে কি একের সাথে অর্থনৈতিক সম্পর্ক, সেই জিনিসপত্রগুলো নিয়ে ডিটেলস ইস্যু আছে। এগুলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এগুলোকে নিয়ে তারপরে আমাদের কাজ করতে হবে। বাট অফকোর্স এখানে হচ্ছে গিয়ে সম্পর্ক তৈরি করবার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হচ্ছে। এখন আপনি যখন চীনের সাথে সম্পর্কটা তৈরি করেন, অফকোর্স সেটার একটা ইম্প্যাক্ট আপনার প্রতিবেশী যার সাথে আপনার সম্পর্ক এসে নেই, আপনার বার্গেনিংয়ের একটা লেভারেজের একটা জায়গা তো হচ্ছে কি অফকোর্স তৈরি হয়, সেটাকে তো অস্বীকার করা যায় না। সো আমার ধারণা ওভারঅল জিনিসটাকে আমাদের এইভাবেই দেখতে হবে, এবং যেটা হয় যে প্রত্যেকটা রাষ্ট্রই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার নিজের ইন্টারেস্টের জায়গা থেকেই হচ্ছে গিয়ে দেখে। চীনও দেখে, ইন্ডিয়াও দেখে, এবং এই যে আমরা যেই পারস্পরিক আলোচনা, একটা পদক্ষেপ তার বিপরীত আর একটা পদক্ষেপ, এই যে শুরু হচ্ছে, আমার ধারণা দিস ইজ জাস্ট দ্য স্টার্ট। আমরা সামনে আরও অনেক কিছুই হচ্ছে গিয়ে দেখতে পাবো। রাইদিজা, সেটা হচ্ছে যে ওই সফরে চায়না, মিয়ানমার, বাংলাদেশের যে করিডোর নিয়ে যে আলাপ হচ্ছে, সেইটার সম্ভাবনা এর আগেও এটা ইন্ডিয়ার সাথে একটা ছিল, ইন্ডিয়া পরে পিছিয়ে গেছে। আপনার কাছে এটার সম্ভাবনা কতখানি দেখছেন? দেখুন, এটা একটু ব্যাখ্যা করে বলি। অনেকেই আপনি যে বিসিআইএম ইনিশিয়েটিভের কথা বলছেন, তো যেটা আসলে 99 সালে ট্র্যাক টু সিভিল সোসাইটি একটা মুভ ছিল, যেটা ছিল মূলত এয়ার, রেল, রোড, এই কানেক্টিভিটি 4 দেশকে নিয়ে চায়নার সাথে মিয়ানমার এবং বাংলাদেশকে যুক্ত করে কলকাতা পর্যন্ত একটা কানেক্টিভিটি। ওটা ট্র্যাক 2 থেকে ট্র্যাক 1.5, এবং সর্বশেষ অক্টোবর 2013 এবং 14তে একবার হয়েছিল আপনার কক্সবাজারে। তো সেটা ছিল, কিন্তু একটা সময় এসে সেই জায়গাটা আর থাকেনি। কেন থাকেনি? যখন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আপনার রিভাইভাল অফ দ্য গ্রেট সিল্ক রুট এবং সেখানে বেল্ট অ্যান্ড রোড হলো, তো চায়না এক পর্যায়ে এসে বিসিআইএমকে বেল্ট অ্যান্ড রোডের পার্ট করে ফেলে এবং ইন্ডিয়া পুল আউট করলো। তো ইন্ডিয়া যখন পুল আউট করলো, তখন আমার কভারের সুবাদে যেটা জানি, আজকে এখানে টক শোতে বলেই ফেলি, অন্তত দুবার 13 এবং 14তে চায়না বলছিল ঠিক আছে, ইন্ডিয়া পুল আউট করছে, লেটস কাম আউট ট্রাইনেশন মুভ। কী হবে সেটা? চীনের কুনমিংয়ের সাথে চকফুকে কানেক্ট করে বে অফ বেঙ্গলে তারা অ্যাক্সেস পাবে। তো স্বাভাবিক সঙ্গত আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক ওই ডিনামিক্সে ইন্ডিয়ার কারণে গেল না। তো আলোচনাটা কিন্তু তারা ছিল ক্লোজ ডোরে, ইনফর্মালি। তো এবার সেটাকে আপনার প্রথমবারের মতো আসলো জয়েন্ট কমিউনিকে, এই 51 বছরের তৃতীয়বারের মতো। সর্বশেষ হয়েছিল খালেদা জিয়ার বেইজিং ভিজিটের সময় 2005-এ, এবং আমরা জানি এই ধরনের সামিট লেভেলের মিটিংয়ের পরে জয়েন্ট রিলিজ হয়, জয়েন্ট স্টেটমেন্ট হয়, কমিউনিকেটা অবশ্যই পলিটিক্যালি অনেক বেশি স্ট্রঙ্গার। এটা
এবার হয়েছে। এবং মিটিংয়ের পরপরই শি জিনপিংয়ের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মিটিংয়ের পর ওইখানে যে চাইনিজ ফরেন মিনিস্টার স্টেটমেন্ট অনেক ক্যাটাগরিক্যালি বলেছে ইকোনমিক করিডোর কানেক্টিভিটির কনটেক্সটে। কিন্তু আমাদের সমস্যা কি যে একটার সাথে আরেকটা ঘুরিয়ে ফেলে আমার হঠাৎ করে কেন যেন 2009-10 ইন্ডিয়ার সাথে ট্রানশিপমেন্টের মতো মনে হচ্ছে। আমাদের ক্ষমতাসীন দলের লোকজন যেভাবে মানে কে কার চেয়ে বেশি বক্তৃতা দিতে পারেন, অ্যাজ ইফ মনে হবে 12 ঘন্টায় আমি চীনে আমার মালপত্র পৌঁছে যাবে, 24 ঘন্টায় পৌঁছে যাবে। জিনিসটা এখনও কিছু হয়নি। এটা তো একটা প্রপোজালটা এমন একটা দেশের মধ্যে দিয়ে আসবে, মিয়ানমার, যেখানে এখনও সিভিল ওয়ারটা পুরোপুরি শেষ হয়নি। আরাকান আর্মি আপনার রাখাইন দখল করে আছে। তো সেই জায়গাতে রাখাইনের স্টেবিলিটি ছাড়া তো এই জিনিসটা হবে না। নাম্বার রাখাইন আর্মির সঙ্গে তো আলাপ করতে হবে। জি, আরাকান আর্মির সাথে আলোচনা করতে হবে, বার্মিজদের সাথে তো আলোচনা করতেই হবে। তো সেটা না করে এটার অবশ্যই প্রসপেক্ট আছে, আমি অস্বীকার করি না। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা আমার জায়গা থেকে আমি যেটা দেখি নিজের কাজের অভিজ্ঞতায়, ভারতের সাথে ট্রানশিপমেন্টে যেটা হয়েছে নিশ্চয় মনে আছে, তখনকার ইকোনমিক অ্যাডভাইজার মশিউর রহমান ট্রানজিট ফি নিয়ে বলছিলেন এটা অসভ্যতা, ফি চাওয়া যায় না। তো এবং আমরা ঘোরার আগে গাড়ি জুড়ে দিয়েছিলাম, সিদ্ধান্ত নিয়ে করলাম, এগ্রিমেন্ট করলাম, কোনো ফি ঠিক করলাম না। কোর কমিটি করলো, মুজিবুর রহমান নেতৃত্বে সেই কোর কমিটির রিপোর্ট নিয়ে সরকারের চরম অসন্তোষ। তো আমি প্রথম মনে করি এটা যে প্রপোজালটা দিয়েছে এটা ল্যান্ডলক ইউনান প্রভিন্সের জন্য চীনের খুব বেশি দরকার। কেন দরকার? মালাক্কা স্টেট কনজেস্টেড হয়ে গেছে। তো এইখানে যদি সে বে অফ বেঙ্গলে অ্যাক্সেসটা তৈরি হয়, তার এদিকে হাম্বান্ততা আছে, কী আলোচনা হয়েছে আমি জানি না, এই হাম্বান্ততা, স্ট্রিং অফ পার্ল বলে যেটা আছে, এদিকে গোয়াদার পোর্ট, সবটা মিলে যদি গ্রেট সিল্ক রুটকে রিভাইভালের একটা গ্র্যান্ড প্ল্যানের অংশ হিসেবে তারা বলেছে, আমি অবশ্যই এটাকে পজিটিভলি দেখি। কিন্তু পজিটিভলি দেখার পাশাপাশি আমি মনে করি বাংলাদেশের লাভটা কী হবে এটা সবার আগে ভাবা উচিত, দেখা উচিত। কারণ আমরা অতীতে দেখেছি এরকম প্রজেক্টগুলো আসছে, আমরা মনে করেছি প্রচুর ইনফ্রাস্ট্রাকচার হবে। আলটিমেটলি এই ইনফ্রাস্ট্রাকচারের নামে আমাদের উপর দায় চেপে যায় কিনা, শ্রীলঙ্কার হাম্বান্ততা পোর্টের এক্সপিরিয়েন্স আমরা দেখছি। তো সেই জায়গায় আমাদেরকে এটা খুব চুলচেরা বিশ্লেষণ করেই এই প্রজেক্টের ব্যাপারে থরলি স্টাডি করে দেন আমাদের আগানো উচিত। আচ্ছা, রোহিঙ্গার ব্যাপারে একটা কথা উঠছে সফরে যে মিয়ানমারের সাথে কথা বলবে চায়না। তো আপনার কাছে কি মনে হয় যে আমার কাছে আমাকে যদি বলেন ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি প্রফেসর মাহবুবের মতো অত বেশি আশাবাদী না, নিদার মালয়েশিয়া নট চায়না, যে রোহিঙ্গা সমস্যার সমাধান হয়ে যাবে। রেলিভেন্টলি আরেকটা বিষয় চলে আসে, এই মাসে বাংলাদেশে ফরেন রিলেশনে অনেক এঙ্গেজমেন্ট হয়েছে। টার্কিশ ফরেন মিনিস্টার এসছে, ফরেন মিনিস্টার খলিলুর রহমান মস্কো গেছেন, লাভরভের সাথে মিটিং করেছেন, মালয়েশিয়া চায়না ভিজিট হলো। তো লাভরভের সাথে মিটিংয়ের যে জয়েন্ট প্রেস ব্রিফিং ছিল ওইখানে পরিষ্কার করে উনি বলছেন বাইলাটারাল সলভ করার। তো আমি ঠিক জানি না লাভরভের মাথায় ছিল কিনা, তার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যালাই চায়না কিন্তু অলরেডি এই প্রজেক্টে এঙ্গেজ রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনে। তো বাংলাদেশ মিয়ানমার করে যে কিছু হচ্ছে না ওটা তো পরিষ্কার। আর আপনি একটু আগেই বললেন যে রাখাইনে আরাকান আর্মি আছে, তো আরাকান আর্মিকে আপনি ইনকর্পোরেট না করে 90 দশকে বিএনপির আমলে যেভাবে গাড়ি ভাড়া করে আপনি লোকজনকে উঠাই দিলেন, সেটা এখন করা সম্ভব না। তার উপর আজকে প্রযুক্তির যুগে এই ডিভাইস কিন্তু মুহূর্তে মুহূর্তে আমাদের আপডেট দেয়। আকিয়াবে কী হচ্ছে, সিতুয়েতে কী হচ্ছে, চকফুতে কী হচ্ছে, আমরা একটা ক্লিক করলে আমাদের কন্ট্যাক্টে নক করলেই জানি। তো রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হলে আপনার শুধু বার্মিজদের সাথে এঙ্গেজ থাকলে হবে না, আপনার আরাকান আর্মিকে রাখতে হবে এবং তার চেয়ে বড় স্টেক হোল্ডার 1 মিলিয়নের বেশি যে রোহিঙ্গা এখানে আছে তাদেরকেও এই প্রসেসের মধ্যে রাখতে হবে। তো সেটা যদি না করেন, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি খুব মনে করি না যে রোহিঙ্গা সমস্যার খুব শিগগির কোনো সমাধান হবে। 1 মিনিট যদি দেন সময়। না বলেন। সেটা হলো যে ভাই যেটা বলেন, আমি আশাবাদী বলি নাই, আমি জাস্ট বলেছি যে আমার মূল ক্রাইসিসটা উত্থাপন করেছে ইস্ট এশিয়াতে এবং সাউথ ইস্ট এশিয়াতে। এটা আমার খুব দরকার ছিল গ্লোবালি এটা ব্র্যান্ডিং করা। অলরেডি তো এটার জন্য যারা সরকার আছে তারা কিন্তু এর জন্য দায়ী না। আপনি একটা প্রফেসর ইউনুসের সাথে কম্পিটিশন করছেন শান্তির নোবেল পুরস্কার পাওয়ার জন্য গত 15 বছর, সেই লড়াইয়ের একটা আউটকাম হলো নেগেটিভ এক্সটার্নালিটিজ হলো এই রোহিঙ্গা। ডক্টর ইউনুস তো এরকম একটা আশ্বাস দিয়েছিলেন যে আগামী রোজার ঈদে তারা এখানে সে তখনও বলেছে এটা সম্ভব না, এবং এখনও বলছি রোহিঙ্গা সমস্যার সমাধান শুধুমাত্র চীন, মানে আপনি রাখাইন আর্মির কথা বলেন আর বার্মিজদের কথা বলেন, যার কথাই বলেন, চীন যদি শক্তিশালী উদ্যোগ নেয় এককভাবে, এটা রিপিটেশন করা সম্ভব। কিন্তু অন্য কেউ, আদার্স কেউ, আপনি যদি আমি তো প্রায় এটা বলার চেষ্টা করছি, সেটা হলো জাতিসংঘ, ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়া, চায়না,
প্রত্যেকের স্বার্থ আছে মিয়ানমারে। ইন্ডিয়ার জান্তা সরকারের সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক, খুবই ইন্ডিয়াকে- গভীর সম্পর্ক। আবার এদিক দিয়ে আপনি মালয়েশিয়া কিন্তু ইন্দোনেশিয়া কানেক্টেড উইথ দ্যাম। এই পুরো 5 শক্তিকে একত্রিত করে আপনি রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন এবং একমত হবেন, ইম্পসিবল। এখানে একটা রিগোরাস উদ্যোগ লাগবে চীনের। চীন যদি কোনোভাবে বলে ওই দুইটাকেই কন্ট্রোল করতে পারে চীন। কিন্তু তার আগে তো আপনাকে রাখাইন স্টেটে আপনার স্থিতিশীলতা আনতে হবে, সেটা কথা, কিন্তু আপনি যখন একক রাষ্ট্রের সাথে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ছাড়া যদি এবং তাদের সাথে আলোচনা না করেও তো আপনি পারবেন না। সেটা তো অবশ্যই, কিন্তু আমি আলাপ করলে কোনোদিন হবে না। আমার আলাপে কিচ্ছু হবে না। বলছি যে ট্রাই পার্টি আপনি যে ট্রাইপার্টিতে হবে না, এই আলাপে এখানে একটা স্ট্রোক লাগবে। আপনি ইন্টারন্যাশনাল কমিটমেন্ট দিয়ে এখানে লোক পাঠাবেন, ইম্পসিবল। আপনি লোক পাঠাতে পারবেন শুধুমাত্র যারা এই রাখাইন আর্মি এবং বার্মিজ মানে বার্মা সরকারের উপরে যাদের ফুল কন্ট্রোল আছে, তারা যদি বলে যে কালকে সকালবেলা 500 নিবা, সাথে সাথে 500 নিয়ে নেবে। কিন্তু আপনি ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট করে ওখানে লোক পাঠাবেন, এটা কোনোভাবে না। সেই জায়গা থেকে আমি বলছি যে চীন যদি সত্যিকারের উদ্যোগ নেয় এবং আন্তরিক হয় যে আমাদের এই সমস্যার সমাধান করার পক্ষে থাকবে, প্রক্রিয়া থাকবে, তাহলে কিছু না কিছু ফলাফল পাওয়া যাবে। কিন্তু ইন্টারন্যাশনাল সেটেলমেন্টে আমার মনে হয় না এই ধরনের আমরা তো পৃথিবীতে এখন কোনো সেটেলমেন্টে যেতে পারি না। সেখানে আমরা মিয়ানমারের মতো একটা ইস্যুতে কীভাবে সেটেলমেন্টে যাবো? আর যেখানে আমেরিকান স্বার্থ আছে, ইউরোপিয়ান স্বার্থ আছে। আগে তো ইউ একটু ব্যাকফুটে ছিল, এখন সেও ঢুকে পড়েছে। ইন্ডিয়া, চায়না, আমেরিকা ব্যাকফুটে ছিল, ইউকে ঢুকিয়েছে, এবং আমেরিকান স্বার্থ ম্যাক্সিমাইজ হচ্ছে না বার্মাতে। এখন বার্মাতে এমন একটা সরকার লাগবে, যদি আমেরিকান হেল্প লাগে তাহলে আমেরিকান মানে একটা সরকার ওখানে লাগবে। সেটা আমেরিকা কবে করতে পারবে আই ডোন্ট নো দ্যাট, বাট দে আর ট্রাইং, আমার যেটা মনে হয়, আমার অনুমান এটা। কিন্তু এই চায়নার বিকল্পে যেই মানে আমেরিকান শক্তি, সেটা যতদিন পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ আমেরিকান প্রক্রিয়ার মাধ্যমে সেটেলমেন্ট হবে না। এই জন্য রোহিঙ্গা ইস্যু আমাদের বড় সমস্যা, কিন্তু আদৌ কোনোদিন এই সমস্যার সমাধান করতে পারবেন কি না আমি কিন্তু আশাবাদী না। আমি বরং মনে করি যে ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট হওয়া খুবই ডিফিকাল্ট। আসিফ সাহেব 1 মিনিটে যদি আপনি কিছু বলেন। না, আমি এর সাথে একমত। আমি রোহিঙ্গা সমস্যার হচ্ছে গিয়ে সমাধানের কোনো সোজা রাস্তা আমি দেখি না। কারণ অ্যাট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে আপনি যদি চীনের সাথে আপনি হচ্ছে গিয়ে বাংলাদেশের যে জয়েন্ট ইস্যুটা আছে সেখানেও দেখেন, সেখানে বাকি জিনিসপত্রগুলো নিয়ে যেভাবে ইস্যু আছে, রোহিঙ্গা ইস্যুতে হচ্ছে গিয়ে চীন তার সর্বোচ্চ সহযোগিতা করবে এরকম একটা আশ্বাস, এই টাইপের একটা কিছু আছে। কারণ এগেইন ফরেন পলিসি বা ইস্যুতে প্রত্যেকটা স্টেটের তার নিজস্ব ইন্টারেস্ট আছে। এখন চীনের ইন্টারেস্ট যে সেই জায়গায়, সেটার সাথে রোহিঙ্গা ইস্যুটা কতখানি মিলবে, যে চীন হচ্ছে গিয়ে সেখানে খুব ইফেক্টিভ একটা রোল প্লে করবে, আই এম নট শিওর। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমি আসলে এই সমস্যার কোনো সমাধান অনেস্টলি আমি দেখি না। আমি আরেকটা প্রসঙ্গে আপনার সাথে একটু আলাপ করি, সেটা হলো যে এই যে ইন্ডিয়ায় নতুন করে এই বিধানসভা নির্বাচনের পর যে বাংলাদেশে পুশিংটা শুরু হয়েছে, এবং এটা নিয়ে প্রতিদিনই তাদের সাথে আমাদের বিজিবির ফ্ল্যাগ মিটিং হচ্ছে, নানা রকমের আলোচনা হচ্ছে। এইটার কারণ মানে হঠাৎ করে কেন এটা এরকম করে বেশি শুরু হলো? এটা একটা জিনিস হতে পারে যে মানে আমাদের কাছে আমি নিজে যখন মে মাসে একটা ডেলিগেশনের পার্ট হয়ে গেছিলাম, তখন আমাদের সঙ্গে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ইন্টারাকশনে হয়েছিল, তখন এই প্রশ্নটা করেছিলাম যে সেটা ছিল 5ই রেজাল্টের দিন। হ্যাঁ, 5ই, যে এই যে শুভেন্দু অধিকারী তখন কিন্তু নেতা, এবং হেমন্ত বিশ্ব শর্মা, আমি দুজনকে কোট করে বলছিলাম, ওনারা যে খুব ডেরোগেটরি কমেন্ট করেন, ওই পোকার সাথে তুলনা করেন বাংলাদেশের নাগরিকদের। এটা কি মনে হয় না যে আপনি বলছেন আমরা ওই চরম তিক্ততার পর্ব থেকে বেরোয় আসতে চাই? আপনি তিক্ততার পর্ব থেকে বেরোয় আসতে চাচ্ছেন, খালেদা জিয়া জানা যায় জয়শঙ্করকে পাঠাচ্ছেন, ওম বিড়লাকে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে পাঠাচ্ছেন, আর অন্যদিকে খুবই আপত্তিকর মন্তব্য করছেন। তো এটা তো সম্পর্কের পথের কাটা, নতুন কাটা। তো উনি বলছিল যে এটা পলিটিক্যাল, আমি বলবো না, কিন্তু আমরা পলিটিক্যালি এঙ্গেজ আছি। আনফর্চুনেটলি আমরা যেটা দেখলাম, ওদের যে পলিটিক্যাল রেটরিক ছিল, সেই রেটরিকের পূর্ণ বাস্তবায়ন। এখন তো তৃণমূল কংগ্রেস নাই, এখন একজন শুভেন্দু অধিকারীকে একটা ফোন যদি করেন বা একটা মেইল পাঠান, টেক্সট পাঠান, এটা কি আটকানো সম্ভব না? আপনার পৃথিবীর কোথাও এরকম মেকানিজম নেই। আপনি বলছেন কি অদ্ভুত একটা যুক্তি, ভারতীয় আইনে করছেন, তো ভারতীয় আইন কোথায় প্রযোজ্য হয়? আপনার টেরিটরির ভিতরে হয়। যখন আপনার টেরিটরির বাইরে চলে যায়, সেটা আর ভারতীয় আইনে নাই, সেটা আন্তর্জাতিক আইনে। তো দুদেশের মেকানিজম যেগুলো আছে, মেকানিজমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গায়ের জোরে আপনি করতে চাচ্ছেন, এবং এটা করে বোঝাতে চাচ্ছেন আপনি যে আপনার আইডেন্টিক্যাল পলিটিক্স, সেই পলিটিক্যাল রেমিফিকেশনটা সীমান্তের এদিকেও করতে চাচ্ছেন। এবং এখানে তো আমি রাজনৈতিক সদিচ্ছার অভাব ছাড়া আর কিছুই দেখি না। আপনার যদি সদিচ্ছা থাকে, এই সমস্যার সমাধান খুব অল্প সময়ের মধ্যে করে ফেলা সম্ভব। ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই। রাহিদ ইজাজ, আসিফ শাহ এবং কাজী মাহবুব রহমান, আপনার তিনজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে দর্শক, এই ছিল আজকে সম্পাদকীয়তা। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।